বিজেপি বিরোধী কোনো কথা রোজিনা রহমানের চ্যানেলে যদি কেউ বলেন সেই ইন্টারভিউটা তারা প্রকাশ করেন। রোজিনা রহমানকে সকলেই চেনে, তার ফুটেজ খাওয়া বা সিম্প্যাথি আদায় করার কোনো প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয়? এবং আপনার চ্যানেল যদি মনে করে সেটা ডিলিট করে দেবেন, নেক্সট দিন থেকে আপনি আর কোনো ইন্টারভিউ আমার নেবেন, আমার ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। যদি রোজিনা রহমানের গায়ে হাত দেওয়া হয়ে থাকে, তার ক্যামেরা পার্সনকে মারা হয়ে থাকে, তাহলে সেই চড় মারা বা গায়ে হাত দেওয়ার এই ব্যাপারটা তিনি তার কমপ্লেনে বিশেষভাবে উল্লেখ করলেন না কেন? যারা এর মাথার উপরে আছে, যারা এই মাথাটাকে ঘোরাচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধেও বার্তাটা দেওয়া যেত। হাইকোর্টের একজন তো নাম করা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন যে ওদেরকে দেখে মনে হয় না আইন। রোজিনা রহমানের বিষয়ে আলোচনা হচ্ছে, তিনি একজন সাংবাদিক এবং একজন সাংবাদিক হিসেবে আরেকটা সাংবাদিকের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। সাংবাদিকদের ওপর তৃণমূলপন্থী আইনজীবীদের আক্রমণ, কোথাও কি সাংবাদিক এবং উকিলদের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটাকে কোনো আঘাত করলো? দেখুন, অবশ্যই সেটাকে একটা আঘাত আমি বলবো, কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এখনও এটা ধোঁয়াশা রয়েছে যে এই যে আক্রমণ করা হলো তার কারণটা কি, এটা অনেকটাই ধোঁয়াশা রয়েছে। কারণ পার্টিকুলার বেছে বেছে বঙ্গ টিভিকে ওখানে আক্রমণ করা হয়েছে, মানে আমি নামটা বলেই দিলাম, এবং আরও একটা মিডিয়া চ্যানেলকে আক্রমণ করা হয়েছে। তাহলে বাকিও অনেক ওখানে মিডিয়ারা ছিল, তাদেরকে তো সেভাবে কোনো কিছু বলা হয়নি। এবং এটা একটা সময়োচিত ব্যাপারও বলতে পারেন, তার কারণ হচ্ছে যে ঠিক যেদিন ঘটনাটা ঘটেছে তার ঠিক আগের দিন আমরা দেখতে পেয়েছি আমাদের আলী আফজল স্যার, উনি অনেক চ্যানেলে ইন্টারভিউ দেন, তাকে এসে কিছু লয়ার এবং সিনিয়র দাদারা তাকে এসে ইন্টারভিউ দিতে তাকে এসে থামান এবং থামিয়ে তারা বলেন যে হাইকোর্ট প্রিমিসেসের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন বা পলিটিক্যাল কোনো বিষয়ে কোনো ইন্টারভিউ বলুন, কথাবার্তা বলুন, এগুলো করা যাবে না, বার থেকে বারণ আছে। এই নিয়ে তার সঙ্গে একটা বচসা হয় এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে বারে এই ব্যাপারগুলো একটা আলোচনা হয়েছে, বাট বার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও কিছু কিছু ব্যক্তি বা লয়ার তারা বলতে পারেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে বলে বেড়াচ্ছে যে এটা বারণ আছে বা অর্ডার হয়েছে, যদিও তিনি যখন বলেন যে চিফ জাস্টিসের অর্ডার বা বারের যদি কোনো নির্দেশনামা থাকে লিখিত, সেটা তাহলে দেখানো হোক, তাহলে তিনি করবেন না। যদিও সেই অ্যাডভোকেটরা কিন্তু তখন উপস্থিত যত সংবাদ মাধ্যম ছিল তাদের সবাইকেই এই কথাটা কার্যত বলে দেন যে কোনো পলিটিক্যাল ইন্টারভিউ হাইকোর্টের কোনো অংশে দাঁড়িয়ে আপনারা করবেন না, এটা বার থেকে বারণ আছে। যদিও আমাদের কাছে এর কোনো লিখিত কোনো কিছু আসেনি এবং বার এটাকে বারণ করতে পারে কি না সেটাও আমি ঠিক জানি না, কারণ বারের এখতিয়ারের মধ্যে কেউ কোনো ইন্টারভিউ দেবেন সেই বিষয়টা পড়ে কি না এটা আমার ঠিক জানা নেই। এবারে আমি যদি ওই প্রসঙ্গটায় আসি, আমার মনে হয় যে এই যে ঘটনা এটা তারই জের হতে পারে, যে দেখা গেল যে ওই সময় ওইখানে সরকারি যারা প্যানেলভুক্ত, রাজ্য সরকারি প্যানেলভুক্ত যারা আইনজীবী, তাদের একটা বিক্ষোভ চলছিল। তাদের নিজেদের কিছু ইস্যু, যে বেশ কিছু প্যানেলের বড় মামলা যেগুলো সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে যে ফার্মকে দিয়ে দেওয়া হবে, তাহলে তাদের সেখানে রুটি রুজির ব্যাপার, তাদের রুটি রুজি ধাক্কা খাবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে তাদের একটা বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভে তাদের মধ্যে মত বিনিময় তাদের মধ্যে হচ্ছিল। সেখানে কোনো সংবাদ মাধ্যম হয়তো ঢুকে গিয়ে সেখানে তাদের এইটা কোনো ক্যামেরা করা বা ছবি করা, এখানে তাদের বক্তব্য হচ্ছে যে তারা যেটা এটা তো সংবাদ মাধ্যমের অধিকারের মধ্যে পড়ে না। আপনি যদি দেখুন অধিকারের মধ্যে পড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি দেখুন এখানে তো তারা একটা মিটিং করছেন, ঠিক আছে, তারা ওদের বক্তব্য যে তারা কোনো পারমিশন নেয়নি, হঠাৎ করে এসে তারা করছে, এই ব্যাপারগুলো ওরা বলেছে। এবং মোদ্দা কথা যেটা হয়েছে, ওই ক্যামেরা পার্সনের মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল এবং আরেকজন সাংবাদিক তাকেও হ্যাকেল করা হয়েছিল। পরবর্তীকালে যখন এইভাবে তো মোবাইল কেড়ে নেওয়া যায় না,
কারণ এটা তো ছিনতাইয়ের সমতুল্য। হ্যাঁ দেখুন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু তারা অভিযোগ করেছেন, অভিযোগ এবার খতিয়ে দেখা হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটাকে নিয়ে যে এরকম ধরনের রাজনীতি করা হচ্ছে সেটাও ঠিক না। কারণ হাইকোর্টে এই জিনিসগুলো কখনোই কাম্য নয়। যারা করেছেন আমি বলবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। পাশাপাশি আবার দেখলাম কিছু আপনাদেরই মিডিয়া, তারা আবার কি করছে, তারা অন্য কাউকে দিয়ে, মানে অন্য কোনো প্রতিনিধিদের দিয়ে তারা বলাচ্ছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, তাদেরকে বারণ করা হয়েছে। এই নিয়ে একটা সংবাদ মাধ্যমের সঙ্গে একটা রাগারাগি হয়েছে, এরকম মোবাইল কারাটারা কোনো কিছু ঘটনা হয়নি, ঠিক আছে, একটা অভিযোগ করে কিছু সংবাদ মাধ্যম সিম্প্যাথি করানোর চেষ্টা করছেন। এটা সংবাদ আমি একেবারে নাম বলে দিচ্ছি, রোজিনা রহমান, বঙ্গ টিভির সাংবাদিক। তাকে পশ্চিমবঙ্গে চেনে না এমন লোকের সংখ্যা হয়তো কম, যারা রাজনীতির সঙ্গে জড়িত, যারা রাজনীতিকে পছন্দ করেন। রোজিনা রহমানকে সকলেই চেনে। তার ফুটেজ খাওয়া বা সিম্প্যাথি আদায় করার কোনো প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয়? না, সেটা আমার মনে হয় না। কিন্তু আপনাকে পাশাপাশি এইটাও আমি বলি, বিজেপি বিরোধী কোনো কথা রোজিনা রহমানের চ্যানেলে যদি কেউ বলেন, সেই ইন্টারভিউটা তারা প্রকাশ করে না। আমি জানতে চাই কেন, বঙ্গ টিভির কাছে এটা আপনি উত্তরটা নিয়ে এসে আমাকে দেবেন। কারণ বিজেপি বিরোধী কথা আমি বলতেই পারি, বিজেপি সব কিছু ভালো করছে দেশের জন্য, আমার সেটা নাও মনে হতে পারে, কিন্তু আমি তার জন্য বলছি না যে কখনোই যে রোজিনা রহমানের ওপর অ্যাটাক করা যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। কিন্তু এটা এরকমও করা উচিত নয় কোনো সংবাদ মাধ্যম। আমি মনে করি সেই জায়গাটাও তার নিরপেক্ষতা থাকা উচিত দেশের হয়ে। আমি মনে করি যে যেরকম দেশের মানুষের সঙ্গে চিটিং করছে বিজেপি সরকার, ঠিক সেই রকমই রাজ্যের মানুষের সঙ্গে এখানে তৃণমূল প্রতি মুহূর্তে চিটিং করে যাচ্ছে। কিন্তু আমি পার্টিকুলারলি দেখেছি এই বঙ্গ টিভিতে দেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ইন্টারভিউ বা কোনো কিছু সেটা কিন্তু তারা প্রকাশ করেন না। তারা ইন্টারভিউ নিলেও সেই পার্টটা তাদের সেখান থেকে বাদ যায়। আমি কারোর অপমান করছি না, আমি কাউকে ছোট করছি না। আমার পার্টিকুলার আমি এই বিষয়ে বঙ্গ টিভিতে ইন্টারভিউ দিয়েও ছিলাম এবং সেই পার্ট বাদ দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে মানে এগুলো আছে। সুতরাং কেউ কোনো সংবাদ মাধ্যম কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হবেন বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডাকে ধরে থাকবেন, এটাও ঠিক বলে আমি মনে করি না। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের নিরপেক্ষ থাকা উচিত। ফ্রম অল কর্নার্স অফ দেয়ার ফ্যাটার্নিটি, ফ্রম অল কর্নার্স অফ দি স্টেট, তাদের সেটা থাকা উচিত। আমি রোজিনা রহমানের সঙ্গে যে ঘটনা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করি। এমনকি কালকে এটা নিয়ে যে মিটিং হয়েছে, রোজিনা রহমান ছাড়াও সেখানে এইখানে আমাদের সুমিত্রাদি উনিও ছিলেন সেই মিটিংয়ে, হোয়াটসঅ্যাপ মিটিংয়ে, এবং আরএসএসেরও কিছু লোকজন ছিলেন, আরও অন্যান্য সংবাদ মাধ্যমের লোক ছিলেন, অন্যান্য লয়াররা ছিলেন। আমি কিছুক্ষণের জন্য ছিলাম, কিন্তু আমি বাইরে থাকায় মানে ইন্টারনেট কানেকশানে একটু গণ্ডগোল হওয়ায় আমি পরে বেরিয়ে যাই, পরে আবার মিটিংয়ে জয়েন করি। সেখানে কিন্তু আমি ঘটনার তীব্র প্রতিবাদ করেছি এবং রোজিনাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে কি ঘটনা হয়েছে। আমি জানতাম না ঘটনাটা পুরোটা ডিটেলস। রোজিনা কিন্তু সেই ঘটনাটা সম্বন্ধে আলোকপাত করে এবং রোজিনার বক্তব্যেরও কোনো ভ্যালু নেই, বা বার থেকে যেটা বলা হচ্ছে তাদেরও ভ্যালু নেই। রোজিনা রহমান হেয়ার স্ট্রিট থানায় ডায়েরি করেছেন, এফআইআর করেছে। পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেনি, কোনো রকম গ্রেপ্তারের খবর আসেনি। হাইকোর্ট পুরো গোটা চত্বরটাই সিসিটিভি ক্যামেরায় মোড়া। যদি ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা যায় যে ঘটনা কি অ্যাকচুয়ালি হয়েছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি, কে দোষী কে নির্দোষ, কার কথা ঠিক, সেগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, সেটাই আমি কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে কি করবে না সেটা পুলিশের ব্যাপার। আমি মনে করি তদন্ত করা উচিত, কিন্তু অবশ্যই ভ্যালু যদি না থাকে তাহলে কমপ্লেনটা করলো কেন? আপনি যে কথাটা বলছেন আমি আপনার কথার সাথে একমত নই। অবশ্যই তার কমপ্লেনের ভ্যালু থাকতে হবে, তাহলে আপনার মতন কথা যদি পুলিশের কানে পৌঁছায় তার কমপ্লেনটা ডিসমিস হবে। আমি বলবো যে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা আপনার কোনো কলিগ সম্বন্ধে না বলাই ভালো, কারণ তার কথার ভ্যালু নেই। আপনি যদি বলেন অন দি নেক্সট নোট, আমি বলবো এই কমপ্লেনটাকে তাহলে কালকে 5 মিনিটের মধ্যে ডিসমিস করে দেওয়া। প্রমাণ ছাড়া কারোর কথারই কোনো ভ্যালু নেই। প্রমাণ তো সংগ্রহ করবে পুলিশ। এবার আমাদের দেশের আইনটা এরকমই, যে ব্যক্তি কমপ্লেন করছে প্রমাণটা তাকেই দিতে হবে। এটাই ভারতবর্ষের আইন বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে। আমি যদি বলি যে সে তার সপক্ষে হোক বা তার ফেভারে হোক, শুধুমাত্র সে এভিডেন্স কি দিতে পেরেছে সেটা পুলিশের কাছে গিয়ে খতিয়ে দেখা হোক। মানে আপনি কোনো ফুটেজের কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই সে কি দিতে পেরেছে সেটা দেখা হোক।
যদি তার কাছে ক্যামেরায় ছবি থেকে থাকে, ভিকটিমের সাথে যদি কোনো অপরাধ ঘটে তাকে সেটা- ফুটেজ কালেক্ট করতেই হবে। ফুটেজের কথা আমি বলছি না, তাকে তার অপরাধটা প্রমাণ করার জন্য তাকে তার এভিডেন্সটা মোটামুটি তাকে মানে যে প্রসিকিউশন তাকে বলতে হবে যে এই অপরাধটা আমার রয়েছে বা কি মানে এই অপরাধটা আমার বিরুদ্ধে হয়েছে। আমি এই কথা বলছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন এখানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা হাইকোর্টের মতন জায়গায় কখনোই ঘটুক, আমি এটা কখনোই চাইবো না, ভবিষ্যতে কখনো ঘটুক এটাও কখনো চাইবো না। এবার পুলিশ কি করবে, কারণ দেখুন এখানে দুপক্ষেরই একটা ব্যাপার, একদিকে যেমন সংবাদ মাধ্যম আক্রান্ত, ঠিক সেই রকমই এখানে নাম যাদের উঠে আসছে যে হাইকোর্ট বারের কিছু ব্যক্তি বা কিছু টিএমসির লোকজন তারা এটা করেছেন। আমার যেটা মনে হচ্ছে, দেখুন আজকে হাইকোর্টের মধ্যেই ঘটনা ঘটেছে, আমরা মানে একদিন আগে আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটেছে, এবং সেখানে রাজ্য সরকারের যে ভূমিকা, আমি ওভারঅল বলছি, আমি রাজ্য সরকারের বিরুদ্ধে, স্যার একটু মাফ করবেন, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আজকে আলোচনার বিষয় নয়। আজকে অবশ্যই আমি মনে করি এটা একটা বড় রোজিনা আলোচনা। রহমান, আপনি আপনার কথায় দুটো বিষয় উঠে আসলো। না, এক হচ্ছে আপনি ঠিক করতে পারেন না আমার কি আলোচনার বিষয়, তাহলে আমার ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। আমি মনে করি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করার এইটার অনেক বড় জায়গা রয়েছে, এটা আমার বক্তব্য। আপনার যদি মনে হয় যে এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, আপনি প্রশ্ন না করতে পারেন, বাট আমার না, আপনি ঠিক বিষয়টা রিলেট করতে পারেন না। দেখুন সাংবাদিক হলেই যে সমস্ত কিছু জানবে বা আমি যে সব কিছু জানবো আমি সেটা বলছি না, কিন্তু আমার যদি মনে হয় যে হ্যাঁ এই বিষয়ের সঙ্গে এই বিষয়টা যোগ রয়েছে আমি সেটা বলবো, এবং আপনার চ্যানেল যদি মনে করে সেটা ডিলিট করে দেবে, নেক্সট দিন থেকে আপনি আর কোনো ইন্টারভিউ আমার নেবেন না, আমি পরিষ্কার, আমি একদম আমাদের কোনো পরিষ্কার। ডিলিট যায় না, সম্পূর্ণ আজকে আপনি যা বলছেন সমস্ত হ্যাঁ। ইন্টারভিউ যায়, ঠিক আছে, সবার যে এসেছে এবং এটাও যাবে। অবশ্যই এখানে সরকারের ভূমিকা অবশ্যই আমাকে বলতে হবে। একদম শেষ বিষয়ে আসবো। আপনি দুটো কথা বললেন, এক হচ্ছে বার অ্যাসোসিয়েশন কোনো রাজনৈতিক বক্তব্য উকিলদের হাইকোর্ট চত্বরে দিতে বারণ করেছেন। না, সেটাও ঠিক সঠিক নয়, মানে সঠিক নয় বলতে সেটা যে নির্দেশ একদম ফাইনাল সেটা আমাদের কাছে কোনো কপি নেই। যদি এই ঘটনা হয়ে থাকে, এটা অন্তত আমাদের চ্যানেলের তরফ থেকে আমি বলতে পারি যে সঠিক সিদ্ধান্ত, কারণ মামলা সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট চত্বরে উকিলরা তারা দিতেই পারেন, কিন্তু রাজনৈতিক বিষয়ে যদি কথা বলতে হয় উকিলদের, তাহলে তার চেম্বারটা যথাযথ স্থান বলে অন্তত আমাদের মনে হয়। আর আরেকটা বিষয়, আপনি আলী আফজল স্যারের কথা বললেন। আমি নিজে যেহেতু অনেকবার হাইকোর্টে এসে ইন্টারভিউ কালেক্ট করেছি, উনি যে ভঙ্গিমায় রাজনৈতিক কথাবার্তা বলেন হাইকোর্ট চত্বরে, একেবারে লোকজন জড়ো হয়ে যান, এটাও কি এই ঘটনার পেছনে কোথাও একটা কারণ বলে মনে হয়? কারণ ওটা কি সঠিক বলে মনে হয়? ওনার যে আকার ইঙ্গিত বা যে ধরনের একতরফা বিরোধিতা, কাউকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে ওনার মন্তব্য, এটাও কি কোনো কারণ হতে পারে বলে আপনার মনে হয়? হতে পারে, কারণ আমি একটা জিনিস, কেন আমি রাজ্য সরকারের কথাটা আমি বলছি, কারণ যারা এই ঘটনাটা ঘটিয়েছে, এইটা আমি আবার এইটা বলি, যারা আফজল স্যারকেও আটকেছে এবং যারা ওই ঘটনাটা ঘটিয়েছে, সেখানে যদি সিসিটিভি নয় সাদা চোখে যদি দেখা যায়, যারা ওখানে ছিলেন সাদা চোখে যদি দেখা যায়, তারা প্রত্যেকেই হচ্ছে রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবী বা রাজ্য সরকারের হয়ে তারা মামলায়, বিভিন্ন হাইকোর্টের মামলায় তারা লড়েন। সেই জন্য আমি বলছি যে এটা রাজ্য সরকারের কোনো একটা প্ল্যানও বলতে পারেন যে এটা থাকলেও থাকতে পারে। আমি সেই জন্য বলছি যে রাজ্য সরকার। আমি কেন তুললাম ওই প্রসঙ্গটা, যাদবপুরের প্রসঙ্গটা, কারণ যাদবপুরে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা ঘটনা, যাই হোক, সেখানকার অন্য একটা রাজনৈতিক দল সেখানে হয়েছে। যাদবপুরেও একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তাকে এখানে ঠোঁটের মধ্যে আক্রমণ করা হয়েছে, এবং হচ্ছে যে এই যে গাড়ির ধাক্কা লেগে যেটা হয়েছে, যে সেটা যেভাবে ইনজুরিটা হয়েছে, এটা কখনো শিক্ষামন্ত্রীর, যারা গাড়ি চালাচ্ছেন বা শিক্ষামন্ত্রী, রাজ্যের যে শিক্ষামন্ত্রী, তার কাছ থেকে এরম ধরনের ব্যবহার বা তার কনভয় থেকে এরম ধরনের একটা ঘটনা, এটা কখনোই এক্সপেক্ট করা যায় না। তাহলে এইটা মনে রাখতে হবে। আমার যেটা মনে হয় যে যেখানে বিরোধিতা তৈরি হচ্ছে, যেখানে চরম বিরোধিতা হচ্ছে, যেখানে সঠিকটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, রাজ্য সরকার সেখানে গলা টিপে ধরার চেষ্টা করছে। এই জন্য আমি রাজ্য সরকারের কথা বলেছি। কেন রাজ্য সরকার, যদি এটা খতিয়ে দেখা যায় তাহলে কিন্তু ওখানে দেখা যাবে রাজ্য সরকার। এবং এখানে আমি আর একটা প্রসঙ্গ কেন বলছি, এই যে বারের কথা বারবার বলা হচ্ছে, সাধারণত আমরা জানি যে সেক্রেটারি বার চালায়। বর্তমানে হাইকোর্টের যে সেক্রেটারি, তিনি হচ্ছেন শঙ্কর প্রসাদ দলপতি, তিনি বিজেপি থেকে নির্বাচিত। যদিও হাইকোর্টে পার্টিগত সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তিনি বিজেপি থেকে নির্বাচিত। যদি এরকম কোনো আলোচনা হয়েই থাকে যে হাইকোর্ট প্রিমিসেসে কোনো রকম আলোচনা করা যাবে না, তাহলে তার সিগনেচার করা অন্তত নোটিশটা সেটাকে আমরা দেখতে পাবো।
সেটা আমরা দেখতে পাবো। কিন্তু যখন এই বিরোধিতাটা করা হচ্ছে, যখন এই কথাগুলো এসে বলা হচ্ছে, কারা এসে বলছেন, তাদের মধ্যে হয়তো ওই ইলেকটেড বারের কোনো ইলেকটেড মেম্বারও নেই। টিএমসির অনেক ইলেকটেড মেম্বার রয়েছে এই বারে, প্রেসিডেন্ট রয়েছেন, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন, এবং মেম্বাররা সবাই টিএমসির। আমি বলতে চাইছি যে তাহলে আমি টিএমসির কোনো ব্যক্তিকে আমি সেখানে দেখতে পাচ্ছি না, অথচ তারা বারের কথাটা বলছে। তাহলে বা বিজেপিরও আমি কোনো লোককে দেখতে পাচ্ছি না, বা সেক্রেটারির বা যারা বারের মধ্যে ইলেকটেড, আমি বলছি দোজ হু আর ইলেক্টেড মেম্বার্স, তাদেরকে আমরা কোনো এই প্রতিবাদটা করতে দেখছি না। আমরা কিছু মানে বাইরের লোককে দেখছি। বাইরের লোক বলতে তারা হাইকোর্টেরই অ্যাডভোকেট, যারা বলছেন যে তারা অ্যাডভোকেট নন টন ইত্যাদি, আমি তাদের সঙ্গে একমত নই। দে আর অবভিয়াসলি তারা হাইকোর্টের অ্যাডভোকেট, তারা পরিচিত মুখ, তারা এখানে প্র্যাকটিস করেন। আমি মনে করি যে আগামী দিনে তারা হয়তো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এখানে তাদেরও একটা রুজির সওয়াল ছিল, একটা আলোচনা হচ্ছিল, সেখানে কিছু একটা হট অল্টারকেশন হয়েছে। তবে একটা জিনিস সঠিক যে অবশ্যই রোজিনা রহমানের সঙ্গে যেটা করা হয়েছে, আমি অত্যন্ত লজ্জিত। আমি তার চ্যানেলে ইন্টারভিউ দিই চাই না দিই, বা তার চ্যানেলের কি ভিউ আছে না আছে, আমার সেটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে, রোজিনা রহমানের সঙ্গে যে ঘটনাটা হয়েছে, ভবিষ্যতে যেন হাইকোর্টের কোনো লয়ারের সঙ্গে কোনো সাংবাদিকের এই ধরনের ঘটনা না ঘটে, আমি এটাই বলবো। এবং আমার মনে হয় যে এই ব্যাপারটা মিটিয়ে দেওয়া উচিত, পুলিশের একটা মধ্যস্থতা করা উচিত যে কারা কারা হয়েছে। পুলিশ, কারণ দেখুন সিসিটিভি পুলিশের কাছে আছে, হাইকোর্টে এখানে পুলিশের আছে। আমি বলছি না লয়ারদের এগেনস্টে এফআইআর করে জিনিসটাকে করা, রোজিনার সাথে কথা বলে ব্যাপারটা একটা মিটিয়ে দিলেই হয় যে একটা হয়ে গেছে, একটা হট টাইমে হয়ে গেছে, কারণ তাদেরও একটা বড় হয়তো অ্যাজিটেশন ছিল, সেখানে হয়তো নাছোড়বান্দা কিছু এই ব্যাপারগুলো থাকে। অনেকে তো চায় না যে সেই ব্যাপারগুলো লোকের সামনে যাক। কিন্তু আমার আবার পাল্টা মনে হয়েছে যে যদি রাজ্য সরকারের আইনজীবী যারা রয়েছেন তাদের কাছ থেকে বড় বড় মামলাগুলো সরিয়ে ফার্মকে দিয়ে দেওয়া হয়, এটা তাদের রুজির সওয়াল। যদি সেটা কোনো সংবাদ মাধ্যম দেখিয়ে থাকে, সেখানে কি তারা ভুল করেছে? বরং আমি তো মনে করি তাদের এই গ্রিভ্যান্সটা আরও সমস্ত জায়গায় সমস্ত দিকে গিয়ে পৌঁছাতো, যে না যারা অন্যায়ভাবে মানে যারা কাজ করছে, চেষ্টা করছে, তাদেরকে অন্যায়ভাবে কেউ মানে রাজ্য সরকারের কিছু দফতর তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা এই মাথার উপরে আছে, যারা এই মাথাটাকে ঘোরাচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধেও বার্তাটা দেওয়া যেত। কিন্তু মানে এই জিনিসটা হয়ে গেছে একটা মানে ভুল বোঝাবুঝিও হতে পারে, একটা হিট অফ দ্য মোমেন্টও আপনি বলতে পারেন, সেই জন্য আমি বলছি। কিন্তু সমস্ত জায়গাতেই এই রাজ্য সরকারের নামটা কেন বারবার জড়াচ্ছে, তার কারণ হচ্ছে যে আপনি যদি পুরোপুরি অ্যাসেসমেন্ট করেন, যারা ওখানে দাঁড়িয়েছিল সরকারি প্যানেলভুক্ত আইনজীবী, সরকারি প্যানেল বলতে তৃণমূল সরকারের যে প্যানেল, সেই প্যানেলভুক্ত রাজ্য সরকারি আইনজীবী তারা। সে মানে এবিসি 3টে প্যানেল রয়েছে, এ প্যানেলের বোধহয় কেউ ছিল না, বি বা সি প্যানেলের লোকজনরা ছিল। কারণ এই প্যানেলের যারা লোকজন তারা সাধারণত যে মামলাগুলো করেন বা এইসব জিনিসের মধ্যে তারা ঢুকবেন না। তাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, তাদের থাকতে পারে, মানে তাদের হয়তো কনসেন্ট আছে, বাট ওই জায়গার মধ্যে তাদেরকে আপনারা দেখতে পাবেন না। তো আমার বক্তব্য হলো, বিকাশ স্যার যেমন বলেছেন, আমি ধরুন হাইকোর্টের একজন তো নামকরা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন যে ওদেরকে দেখে মনে হয় না আইনজীবী, বা তাদেরকে দেখে মনে হয় না তারা উকিল। দেখুন আমি এই কথাটা বলবো না, তাদেরকে তো আমি বহু বছর ধরে দেখছি, কেন আমি বলবো? তারা অবশ্যই আইনজীবী। আমি মনে করি তারা এই কাজটা করে ভুল করেছেন। যাই ঘটনা হোক না কেন, সামনাসামনি কথা বলে জিনিসটা মিটিয়ে নিতে পারতো। মোবাইল তুলে নেওয়া বা ধাক্কাধাক্কি করা, গায়ে হাত দেওয়া, চড়থাপ্পড় মারা, এই জিনিসগুলো হয়তো চড়থাপ্পড় অবধি যায়নি। দেখুন আপনি যদি এবার অভিযোগটা দেখেন, যতটা বলা হচ্ছে, আমি রোজিনা রহমানকে বিন্দুমাত্র ছোট না করে বলছি, যদি রোজিনা রহমানের গায়ে হাত দেওয়া হয়ে থাকে, তার ক্যামেরা পার্সনকে মারা হয়ে থাকে, তাহলে সেই চড় মারা বা গায়ে হাত দেওয়ার এই ব্যাপারটা তিনি তার কমপ্লেনে বিশেষভাবে উল্লেখ করলেন না কেন? তার কমপ্লেন কিন্তু আমরা দেখেছি। সুতরাং মানে বাস্তবটা কি সত্যি, দেখুন ওই মোমেন্টটা হয়তো আমি ওখানে ছিলাম না, হয়তো ওই মোমেন্টে আমি হয়তো এখানে কথা বলছিলাম বা আমার কোনো ক্লায়েন্টের সাথে কথা, হতেই পারে যে মোমেন্টে ওই সময়টার জন্য আমি হয়তো ওখানে ছিলাম না, ওই সময়টা আমি হয়তো মিস করে গেছি, এটাও হতে পারে। কিন্তু
এই জন্যই বলছি যে কিছুটা ধোঁয়াশা রয়েছে, কিন্তু যাই ঘটনা ঘটে থাকুক না কেন, এই যে বাদবিতণ্ডাও যদি হয়, মোবাইল কেড়ে নেওয়ার ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। এবং গোপালদার সঙ্গেও এটা হয়েছে। গোপালদা হয়তো গোপালদা এখন আজকালের সঙ্গে যুক্ত বলে গোপালদা কিন্তু কোনো কমপ্লেন করেননি, কারণ তার হয়তো সেখান থেকে হাউস থেকে পারমিশন নিয়ে পরবর্তীকালে তিনি করতে পারেন। প্রথমে কিন্তু ঘটনাটা শুরু হয়েছিল গোপালদার সাথে, পরে গিয়ে রোজিনা রহমান এবং তার ক্যামেরাম্যানের সাথে হয়েছে, এবং পরে তারা এ করেছেন। এবং সব জায়গাতেই এটা দেখা যাচ্ছে। কেন আমি কথাটা বললাম যে রাজ্য সরকারের প্রতিনিধিরা সেখানে ছিলেন, রাজ্য সরকারের অ্যাটলিস্ট লয়াররা সেখানে ছিলেন, আমার তারা বন্ধুবান্ধব, দাদা, কলিগ, এবং তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো খারাপ অম্লমধু সব কিছুই রয়েছে। কিন্তু এরকম কোনো ঘটনা, কারণ আমাদের এখানে ভোট হয়, আমাদের এখানে দেখুন, আমাদের এখানে সব কিছুই হয়, ঠিক আছে, হাইকোর্টেও ভোট হয়, এখানে বাইরে সেই জিনিসটা কিন্তু নয়। আমরা সারা বছর একসাথেই থাকি, একসাথে প্র্যাকটিস করি, সমস্ত কিছু করি, কিন্তু মানে এই জিনিসটা আমি সেই জন্য মনে হচ্ছে যে কোথাও একটা রাজ্য সরকারের এটা একটা প্ল্যানও হতে পারে, এই জিনিসটা ভবিষ্যতে হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো যে আমাদের কাজ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অবশ্যই যে রাজ্য সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, তেমনি কেন্দ্রীয় সরকারের ভুল ত্রুটিও তুলে ধরা সমানভাবে। এবং আমরা অন্তত আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যে আমরা এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি, আমাদের চ্যানেল পালন করছে। অন্য কোনো চ্যানেলের বিষয়ে আমি বলতেও চাই না, কিন্তু যেখানে যেহেতু রোজিনা রহমানের বিষয়ে আলোচনা হচ্ছে, তিনি একজন সাংবাদিক, এবং একজন সাংবাদিক হিসেবে আরেকটা সাংবাদিকের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি, এবং এই কাজই আমরা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ।